আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, সবাইকে স্বাগতম করছি সাধারণ জ্ঞানের সর্বপ্রথম ক্লাসে। এতদিন যাবৎ অনেক কথাবার্তা হলো যে সাধারণ জ্ঞান কিভাবে পড়বো বা সেকেন্ড টাইম প্রিপারেশন কিভাবে নিব অথবা ফার্স্ট টাইম প্রিপারেশন কিভাবে নিব। তো আমি চিন্তা করলাম এত টিপস না দিয়ে ডিরেক্ট ক্লাসে আসা যাক। ক্লাসে এখন আসবো, সম্পূর্ণ বিষয় বিস্তারিত বোঝাবো। তো আজকের বিষয়ে আমরা ক্লাসে যে বিষয়টা দেখতেছি সেটা হচ্ছে সাধারণ জ্ঞানের প্রথম ক্লাস, এবং আজ ক্লাসের টপিকটা হচ্ছে প্রাচীন বাংলার ইতিহাস। প্রাচীন বাংলার ইতিহাস সম্পর্কে আমার জ্ঞানে যা কিছু আছে, অর্থাৎ আমি যতটুকু ম্যানেজ করতে পারছি সকল তথ্য আমি একত্র করে আজকে ভিডিওতে উপস্থাপন করব। তো তুমি যদি আমার চ্যানেল নতুন থাকো, আমি আব্দুর রহমান মুস্তাকিম, পড়াশোনা করছি খুলনা বিশ্ববিদ্যালয়, এবং আজকে আমরা প্রাচীন বাংলার যে ইতিহাস এটা সম্পূর্ণ বিস্তারিতভাবে দেখব। তো চলো বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিও শুরু করা যাক। তো প্রথমেই বলি যে ইতিহাস কি। ইতিহাস বলতে বোঝায় হচ্ছে আমাদের প্রাচীন যে তথ্য বা তথ্য সমগ্র আছে, অর্থাৎ যত তথ্য প্রাচীন এই সকল বিষয়ের সমগ্রই হচ্ছে ইতিহাস। এর ভিতর কিছু আছে প্রমাণিত, কিছু আছে অপ্রমাণিত, কিছু আছে যেটা বাস্তবিক রূপ আছে, কিছু আছে অবাস্তবিক রূপ আছে, অর্থাৎ তার কোনো ভিত্তি নাই। তো সেই কনসেপ্ট অনুযায়ী ইতিহাসকে আমরা সাধারণত দুই ভাগে ভাগ করে থাকি। এক হচ্ছে আমাদের লিখিত ইতিহাস, আরেকটা হচ্ছে অলিখিত ইতিহাস। লিখিত ইতিহাস বলতে কি বোঝায়? লিখিত ইতিহাস বলতে সেই সকল ইতিহাসকে বোঝায় যে ইতিহাসগুলো লিখিত আকারে প্রকাশিত থাকে। এখন লিখিত ইতিহাসের উদাহরণ কি? লিখিত ইতিহাসের উদাহরণ যেমন সাহিত্য। বিভিন্ন সাহিত্য কণাকা বিভিন্ন আমাদের পূর্বের যে ইতিহাস সম্পর্কে, অর্থাৎ আমাদের পুরানো যে ঘটনাবলী, এই যে তথ্য আমরা কোথা থেকে পাই? আমরা পাই সাহিত্য থেকে। বিভিন্ন সাহিত্যিক এগুলো লিখে গেছেন, তারা বিভিন্ন ধরনের ব্যাখ্যা দিয়ে গেছেন, যেটাই আমাদের এখন ইতিহাসের মেইন সোর্স হিসেবে আমরা ধরে থাকি। এরপর যেটা আছে এটা হচ্ছে দলিলপত্র। প্রাচীনকালে বিভিন্ন ধরনের দলিলপত্র বা দর কষাকষির মাধ্যমে বিভিন্ন দেনা পাওনা পরিশোধ করা, অথবা জায়গা জমি বিভিন্ন বা রাজ্য বিস্তারের কারণেও দলিলপত্রের একটা বিস্তার ছিল। যার ফলে এই যে দলিলপত্র এই কনসেপ্টটা, এটা কিন্তু আমাদের ইতিহাসের অন্যতম একটা তথ্য। কারণ এই যে দলিলপত্র দ্বারা আমরা বুঝতে পারি যে কোন শাসক কত সালে কার কাছে তার যে স্থানীয় এলাকা বা তার যে রাজ্য এটা হয়তো হস্তান্তর করেছিল, অথবা কোনো শাসক যদি কোনো স্থানে গিয়ে পুনরায় শাসন শুরু করতো, তার সেই ভিত্তি বা সে কোন বেসিসে এটা শুরু করতো, যার অন্যতম কারণ সে আমাদের দলিলপত্র। এবার আসে আমাদের লাস্ট, সেটা হচ্ছে বৈদেশিক বিবরণ। আমরা জানি যে এই যে প্রাচীন বাংলায় বিদেশিদের আগমন খুবই স্বল্প থাকলেও এরা যখন আসতো, এরা কেউ না কেউ কোনো না কোনো কারণে আসতো। অর্থাৎ তুমি সে হিউয়েন সাং কথা বলো, মেগাসিনের কথা বলো, বা ফাফো কিংবা যে আছে অর্থাৎ চৈনিক পরিব্রাজক, এদের যাদেরই কথা বলো, এরা কিন্তু এসেছে তাদের একটা নিজেদের একটা চিন্তা চেতনা নিয়ে। তো তারা যখন আসছে, তারা যখন বাংলা দেখছে, বাংলা দেখার পর তোমার বাংলার সম্পর্কে যা যা ব্যাখ্যা দিয়েছে, তাই হচ্ছে তাদের বৈদেশিক বিবরণের ভিতর ধরা হচ্ছে। অর্থাৎ প্রাচীন বাংলার যে তথ্য বা সেটা আমি যদি জানতে চাই, তাহলে আমার লিখিত সাহিত্যগুলো বা লিখিত উপাদানগুলো হচ্ছে এগুলো, যেটা আমার প্রমাণ আকারে আছে এবং যেটা আমি খুব সহজেই বুঝতে পারবো। এবার আমার লিখিত উপাদানের ভিতর আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের লিখিত উপাদানের ভিতর কি কি আছে। লিখিত উপাদানের আমাদের প্রথমে যেটা আছে সেটা হচ্ছে আমাদের কৌটিল্যের অর্থশাস্ত্র, অর্থাৎ কৌটিল্য যেই তার অর্থশাস্ত্র বইটি, এটা কিন্তু লিখিত হতে না আমার অন্যতম একটি গুরুত্বপূর্ণ উপাদান। অর্থাৎ প্রাচীন ইতিহাসে কৌটিল্যে বা কৌটিল্যের যে কি একটা অবদান, এটা তোমরা যদি বিস্তারিত ভাবে একটু পড়ে নাও, তোমরা অবশ্যই বুঝতে পারো। তারপর আজকে ভিডিওতে যেটা বলতে চাই, যে কৌটিল্যর অন্যতম নাম ছিল সে বিষ্ণুগুপ্ত। সে কিন্তু খুবই একজন জ্ঞানী মানুষ ছিল, এবং এই যে লোকটা, তার সম্পর্কে যে তথ্য সামগ্রী আছে, এটা পরবর্তীতে যখন আমরা আরো বিস্তারিতভাবে পড়বো তখন ভালোভাবে দেখে নিব। এরপর যে আছে সে হচ্ছে মহিদাসের ঐতন্য আরণ্যক। অর্থাৎ মহিদাসের এই ঐতন্য আরণ্যক যে কাব্যগ্রন্থ, অর্থাৎ এই যে গ্রন্থটি, এই গ্রন্থটি সম্পর্কে আমাদের যে প্রাচীন তথ্য, তার অন্যতম মূল উৎস বা প্রাচীনতম উৎস বলা যায় এটাকে। অর্থাৎ এইটা থেকে অনেক প্রাচীন তথ্যই আমাদের সংগ্রহ করা সম্ভব হয়েছে। এরপরে যেটা আছে সেটা হচ্ছে আমাদের আবুল ফজলের, অর্থাৎ আবুল ফজলের আকবরনামা, অর্থাৎ সম্রাট আকবর, মুঘল সম্রাট আকবরের যে জীবনী, তার নাম হচ্ছে আমাদের আকবরনামা। ওই আকবরনামার যে সভাকবি তিনি ছিলেন, আকবরের যে সভাকবি তার নাম ছিল হচ্ছে আবুল ফজল, এবং তিনি একটি বই লেখেন যার নাম ছিল আইনে আকবরী। অর্থাৎ এটা হচ্ছে আকবরের জীবনী নিয়ে লেখা একটা আমাদের যে লেখনী বা যে একটা জীবন বিস্তারিত। তো এই আইনে আকবরী তৃতীয় খণ্ড হচ্ছে আমাদের আকবরনামা। তো এই আকবরনামাই হচ্ছে আমাদের প্রাচীন ইতিহাসের অন্যান্য, যেমন বঙ্গ শব্দটা কোথা থেকে এসেছে তার অন্যতম সোর্স। অর্থাৎ বঙ্গ শব্দ কোথা থেকে আছে এটা যদি আমরা দেখি, তাহলে দেখবো যে বঙ্গ শব্দ হচ্ছে বঙ্গ প্লাস আল বা আইল বা আরি প্রত্যয় যোগে আমাদের বাংলা শব্দের উৎপত্তি হয়েছে। তাহলে আজকে
আমরা বাংলা শব্দের উৎপত্তি সম্পর্কে শিখে নিলাম যে বাংলা শব্দের উৎপত্তি কোথা থেকে হয়েছে, অর্থাৎ সম্রাট আকবরের সভাকবি যে আবুল ফজল তার যে লিখিত গ্রন্থ আকবরনামার তৃতীয় খণ্ড আইনে আকবরী থেকে একটা শব্দ, সেটা হচ্ছে বঙ্গ, এবং তার সাথে আল বা আইল অর্থাৎ জমির আল বা আইল এটাকে কানেক্ট করে বাংলা শব্দের উৎপত্তি হয়েছে বলে ধারণা করা হয়। এবার আমাদের আর এর আছে হচ্ছে অলিখিত উপাদান। এখন অলিখিত উপাদান কি কি আছে? অলিখিত উপাদানের প্রথম হচ্ছে মুদ্রা, অর্থাৎ প্রাচীনকালে যে শাসক শাসন করতে আসতো তার মুদ্রা দেখে বোঝা যেত সেই শাসক কতটুকু বিস্তৃত বা কতটুকু ভাবে তার শাসন বিস্তার ছিল। ইতিহাসে এমনও কথা আছে যে কোন শাসকের মুদ্রা যতদূর অব্দি পাওয়া গেছে তার পরিসীমা, রাজ্য পরিসীমা ততদূর অব্দি ধরা হয়। অর্থাৎ এইটা দ্বারা বোঝানো হচ্ছে যে যেহেতু তার সেই স্বর্ণ মুদ্রা বা যেই তার মুদ্রা ওই অঞ্চলে পাওয়া গেছে, মানে তার যে রাজ্য ক্ষমতা বা তার যে রাজ বিস্তার এটা ওই অব্দি ছিল। যেমন আমাদের পাহাড়পুরেও কিন্তু অনেক প্রাচীন রাজাদের তোমার স্বর্ণ মুদ্রা বা যে কোনো মুদ্রা পাওয়া গিয়েছে। এরপর হচ্ছে শিলালিপি। শিলালিপি হচ্ছে পাথরের উপর খোদাই করে যে লিপিগুলো লেখা হয়ে থাকে তাকে বলা হচ্ছে শিলালিপি। প্রাচীনকালে তোমার অলিখিত মানে শিলালিপিকেও ধরা হয়, কারণ শিলালিপিতে কি লেখা হচ্ছে অনেক কিছু উদ্ধার করা সম্ভব হয়নি, আর যা কিছু উদ্ধার করা সম্ভব হয়েছে তা থেকে পূর্ণাঙ্গ তথ্য পাওয়া সম্ভব হয়নি। তো শিলালিপিও আমাদের প্রাচীন ইতিহাসের অন্যতম একটি উপাদান হিসেবে ধরা হয়। এরপর সে স্তম্ভলিপি। স্তম্ভলিপি বলতে বোঝাচ্ছে বিভিন্ন ধরনের স্তম্ভ বা বিভিন্ন ধরনের তোমার স্থাপনা যার মাধ্যমে এই লিপিগুলা তোমার সংরক্ষণ করা হয়েছে। এরপর আসে তাম্রলিপি। তাম্রলিপি বলতে হচ্ছে তামার পাত্রে তোমার বিভিন্ন ধরনের নির্দেশ বা প্রাচীনকালের রাজাদের আদেশ নিষেধ বা এই যে তাম্র লিপি, তামার এটা পাত্রে দেওয়া হতো তাকেই বলা হচ্ছে তাম্রলিপি হিসেবে বলা হতো। তামার উপর লেখা ইতিহাস। তো এটা আরেকটা আছে ইমারত। ইমারত বলতে তো বোঝো যে সুউচ্চ বিল্ডিং অর্থাৎ বড় বড় বিল্ডিং। এই বড় বড় বিল্ডিং বা বড় বড় যাই থাকুক ইমারত অর্থাৎ ইটের তৈরি যেগুলা, তো এইগুলো আমাদের প্রাচীন ইতিহাসের একটি অলিখিত উপাদান। তো এই যে আমার লিখিত, এই যে অলিখিত, এবার এই জিনিসগুলো থেকেই আমরা যা তথ্য পেয়েছি সেটাই হচ্ছে আমাদের প্রাচীন ইতিহাসকে ব্যাখ্যা করে বা প্রাচীন বাংলাকে ব্যাখ্যা করে। মেইন হচ্ছে স্পেসিফিক ভাবে প্রাচীন বাংলাকে ব্যাখ্যা করার জন্য আমাদের এই যে সোর্স গুলো আছে এটাই হচ্ছে মেইন হিসেবে ধরা হয়। এখন আমরা বলতে পারি যে লিখিত উপাদান কি, লিখিত উপাদানের সংজ্ঞা যদি আমাদের চাই, যে প্রাচীনকালের যে সকল তথ্য প্রমাণ বা যার উপর ভিত্তি করে প্রাচীন বাংলার ইতিহাসগুলো আমরা সংগ্রহ করেছি তা হচ্ছে আমাদের লিখিত ইতিহাস। আর অলিখিত ইতিহাস হচ্ছে যে সব বস্তু বা উপাদান হতে আমরা সময়, স্থান বা ব্যক্তির সম্পর্কে জানতে পারতেছি, সময়, স্থান বা ব্যক্তির সম্পর্কে, সেগুলো হচ্ছে কি বলা হয় অলিখিত উপাদান। এটা যদি ক্লিয়ার হয়ে থাকে তো অবশ্যই কমেন্টে একটু জানাই হচ্ছে এটা আসলে ক্লিয়ার হয়েছে কিনা। তো আরেকটা জিনিস সেটা হচ্ছে প্রাচীন কালে প্রাচীন রাজাদের আদেশ বা নিষেধ। তামার পাতে যেটা বললাম যে তাম্র শাসন, এটা করতে এটাকে বলা হতো তাম্র শাসন। এবং আমাদের স্বাধীন বঙ্গরাজ্যের 7টি তাম্র শাসন পাওয়া যায়। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, অর্থাৎ এই যে সংখ্যাটা কয়টি তাম্রশাসন পাওয়া যায়, এটা হবে 7টি তাম্রশাসন। কোথায় পাওয়া যায়? বঙ্গরাজ্য বা স্বাধীন বঙ্গরাজ্য। এটাকে তুমি স্বাধীন বঙ্গরাজ্য লিখতে পারো। সরি ফর ব্যাড হ্যান্ড রাইটিং। এবার এই যা যা শিখলাম এইগুলোকে যদি তুমি একটু সম্পূর্ণ কনসেপ্ট ওয়াইজ নিয়ে আসতে পারো খুবই সহজ। সেটা হচ্ছে ইতিহাস কি, ইতিহাস বললাম প্রাচীন যে তথ্য উপাত্তের ভিত্তিতে আমরা যেটা গ্রহণ করে থাকি এটা হচ্ছে আমাদের ইতিহাস। ইতিহাস সাধারণত দুই প্রকার, লিখিত অলিখিত। এটা সাহিত্য, দলিলপত্র, বৈদেশিক বিবরণ রয়েছে। আর অলিখিত রয়েছে মুদ্রা, শিলালিপি, স্তম্ভলিপি, তাম্রলিপি, ইমারত। এবার এই যে সাহিত্যের ভিতরে আছে কি আমাদের কৌটিল্যের অর্থশাস্ত্র, মহিদাসের ঐতিহ্য আরণ্যক বললাম যেটা খুবই প্রাচীন একটা উৎস। আবুল ফজর আকবরনামা, তার আবুল ফজর ছিল হচ্ছে আকবরের সভাকবি। আকবর হচ্ছে মুঘল সম্রাট আকবর, অর্থাৎ বাবর, বাবরের ছেলে হচ্ছে হুমায়ুন, হুমায়ুনের ছেলে হচ্ছে আকবর। তো আমরা জানি একটা নিউমেরিক আছে যেটা পরবর্তীতে আমরা শিখে নেবো যে বাবার হইল আবার জ্বর সারিল ওষুধে। বাবার অর্থ হচ্ছে বাবর, আবার হইল হইল অর্থ হচ্ছে হুমায়ুন, আবার অর্থ হচ্ছে আকবর, জ্বর অর্থ হচ্ছে জাহাঙ্গীর, সারিল হচ্ছে শাহজাহান, ঔষধ হচ্ছে আওরঙ্গজেব। তো এইভাবেই আমরা মুঘল সম্রাটদের যেই স্মৃতি আছে মনে রাখি। আচ্ছা, আরেকটা হচ্ছে আমাদের গোলাম হোসেন সলিম এর যে লিখিত আছে রিয়াজ সালাতিন। অর্থাৎ এই যে গোলাম হোসেনের লিখিত এই অন্যতম, এটা হচ্ছে এটার একটা এক্সট্রা তথ্য যেটা দিতে চাই সেটা হচ্ছে আমাদের প্রাচীন যে তোমাদের ইসলাম অর্থাৎ ইসলামের যে তথ্য বা ইতিহাস, এটা হচ্ছে গোলাম হোসেন সলিমের রিয়াজ সালাতিন থেকে সংগ্রহ করা হয়। তো এই ছিল হচ্ছে মোটমাট একটা ওভারভিউ। আর যে এখান থেকে আসলে স্বাধীন বঙ্গদেশে 7টি তাম্রশাসন পাওয়া যায় যা থেকে আমাদের বিভিন্ন শাসক সম্পর্কে বা তার যে তথ্য এটা আমরা সংগ্রহ করতে পারি। তো
তো এরপরে যেটা সেটা হচ্ছে বাংলা নামের উৎপত্তি। বাংলা নামের উৎপত্তি ধরানো হয় যে এই যে আইনে আকবরী গ্রন্থে এখানে বঙ্গ শব্দের কথা হয়, বঙ্গ শব্দে আল বা আইল বা এই যে প্রত্যয় এটার সাথে সঙ্গ করে আমাদের বাংলা শব্দের যে উৎপত্তি হচ্ছে। এবার চৈনিক ইতিহাস সম্পর্কে জানতে হবে। আমি তো বললামই যে চৈনিক পরিব্রাজক বা চৈনিক যে বহুত লোক এসেছিল এই বাংলায় তাদের ধর্ম প্রচার করতে বা তাদের ধর্মের বিভিন্ন ধর্মীয় উপাসনা বা বিভিন্ন ধরনের মন্দির ঘুরতে। তো এর মধ্যে একজন হচ্ছে কি আমাদের চৈনিক ইতিহাসের জনক যাকে ধরা হয় সেটা হচ্ছে সোমাকিয়ান। তো এই যে সোমাকিয়ান এই লোক তার ঐতিহাসিক দলিল অর্থাৎ তার যে বইয়ের নাম সেটা হচ্ছে ঐতিহাসিক দলিল, এবং যেটা খ্রিস্টীয় 94 লেখা, এবং ইনি বাংলা সম্পর্কে প্রথম বৈদেশিক বিবরণীদের মধ্যে অন্যতম। অর্থাৎ তার তথ্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তার সম্পর্কে ইতিহাসে যাই আছে এগুলো খুঁটিনাটি ভাবে একটু দেখে নিবে। তিনি হচ্ছে কুষাণ সাম্রাজ্যের কথা বলে, অর্থাৎ তার সময় আমাদের যে কুষাণরা ছিল এই কুষাণ সম্পর্কে যে তথ্য তিনি হচ্ছে আমাদের প্রথম দিয়ে থাকেন। তার নাম হচ্ছে সোমাকিয়ান। হয়তো এটা আমার পাশে একটু লেখা, তিনি হচ্ছে চৈনিক ইতিহাসের জনক হিসেবে তাকে পরিগণিত করা হয়। এখন এছাড়া আমাদের আছে বাংলা প্রতিষ্ঠার জন্য, আমি বললাম যে বাংলা তোমার ইতিহাস প্রতিষ্ঠার জন্য বা বাংলা ইসলাম মুসলিম শাসনের যে ইতিহাস এটার জন্য আমাদের বিখ্যাত আছেন গোলাম হোসেন সলিম। অর্থাৎ গোলাম হোসেন সলিম তিনি তার গ্রন্থ রিয়াজুস সালাতিনে এই সকল ব্যাখ্যা দিয়ে থাকেন যে তিনি কিভাবে কি করেন না করেন। অর্থাৎ এই যে ব্যাখ্যাটা তার না মুসলমানদের, এবং যেটা তোমার প্রকাশ করা হচ্ছে আমাদের ফার্সি ভাষায়। অর্থাৎ ফার্সি ভাষায় হচ্ছে সর্বপ্রথম এটা প্রকাশ করা হয়। এখন এই যে মুসলিম শাসন প্রতিষ্ঠার মিনাজুস সিরাজের তবাকাতে নাসির রয়েছে, তো এই যে কথাটা এটা হয়তো বা বেঁচে ফেলে অনেক করে বলতেছি যে গোলাম মোহাম্মদ সলিম এটা হচ্ছে ওই ভাষার গ্রন্থ। তো সরি, তো এই যে মুসলিম শাসনের প্রতিষ্ঠাতা মিনাজুস সিরাজের তবাকাতে নাসির এটা ফার্সি ভাষায় লেখা হয়। এটা হচ্ছে মুসলিমদের প্রথম যে আমাদের প্রতিষ্ঠার ইতিহাস, মুসলিম শাসন প্রতিষ্ঠার ইতিহাস সেটা হচ্ছে এটা। তো আমি এটার সাথে কানেক্ট করে ফেলছিলাম, তোমরা একটু এটা ঠিক করে নিও। আচ্ছা, এরপরে আমরা ক্লাসের একদম লাস্ট পর্যায়ে চলে এসেছি, সেটা হচ্ছে কি যে আমি যখন এই দুইটা আবার যখন আওলাদ দিলাম আবার ঠিক করে দিই, সেটা হচ্ছে গোলাম হোসেন সলিমের লিখিত হয়েছে রিয়াজুস সালাতিন। তিনি এটা হচ্ছে ঐতিহাসিক অর্থাৎ সাহিত্য লিখিত হিসেবে ধরা হয়। আর মুসলিম শাসন প্রতিষ্ঠার যে ইতিহাস সেটা কোথায় লেখা হয়? মিনহাজুস সিরাজে তবাকাতে নাসিরি, সেটা ফার্সি ভাষায় রচিত হয়। তো এটা হয়তো বা এখন ক্লিয়ার হয়ে গেছে। বাট এখন আমরা জানি যে ইতিহাসে কিছু টার্ম ব্যবহার করা হয়, ঐতিহাসিক, ইতিহাসবেত্তা, ইতিহাসবিজ্ঞ। তো আমরা যেটা ব্যাখ্যা করবো সেটা হচ্ছে ইতিহাস যিনি রচনা করে তাকে বলা হয় ঐতিহাসিক। এখন ইতিহাস যে রচনা করে যেমন কয়েকজন ঐতিহাসিকের নাম বলে, যেমন হেরাডোটাস, থুকিদাইজিস, রমিলা থাপার, তোমার হচ্ছে আর.সি. মজুমদার, সত্যচিত্রা। হ্যাঁ, সত্যচিত্রা তা পরিষ্কার সত্য রায়, তিনিও কিন্তু মিশনারি বা বিভিন্ন তোমার চলচ্চিত্রের মাধ্যমে ইতিহাসকে উপস্থাপন করেছে। তো এই যারা আছে এদের হচ্ছে ঐতিহাসিক ধরা হবে। আর ইতিহাস বিষয়ে অভিজ্ঞ যিনি তাকে বলা হয় ইতিহাসবেত্তা। অর্থাৎ যিনি ইতিহাস নিয়ে পড়াশোনা করে, ইতিহাস নিয়ে তার চর্চা করাতে, ইতিহাস বিস্তারিতভাবে যার মস্তিষ্কে বা যার মনে ধারণ করেছে তাকে হচ্ছে ইতিহাসবেত্তা বলা হয়। তো এই হচ্ছে আমার আজকে ফুল ক্লাস, প্রথম ক্লাস, যার টপিক ছিল প্রাচীন বাংলার ইতিহাস। এবং এখানে হয়তো অনেক কিছু আছে যে আমি একটু ঘুরিয়ে ফেলছি, বেসিক বেশি মেইনলি ঘুরিয়ে ফেলছি রিয়াজ গোলাম হোসেন সলিম আর হচ্ছে মিনাজুস সিরাজ, যেহেতু একই নামের মতো হচ্ছে। কিন্তু এটা হচ্ছে আমাদের যে বললাম হিট অফ দ্য মোমেন্ট হয়ে গেছে, তো এটা আমি পরবর্তী সংশোধন করে দিয়েছি। তো এটা প্রয়োজনে তোমরা একটু রিয়াইন্ড করে নিও। তো এই ছিল হচ্ছে আমার ফুল ক্লাস বাংলার প্রাচীন বাংলার ইতিহাস নিয়ে, এবং তোমরা কি কি বুঝতে পেরেছো না পেরেছো সম্পূর্ণ বুঝবা। আর কমেন্টে একটু বিস্তারিত জানাবে যে কেমন কি লাগছে না লাগছে, কারণ যেহেতু ফার্স্ট টাইম এরকম আমি ক্লাস এখন আগে পড়ে নেওয়া হয়নি, তো আজকেই প্রথম যার কারণে এই চেষ্টাটা করলাম। তো অবশ্যই এটাকে অ্যাপ্রিসিয়েট করবো হয়তো বা, আর যদি নাও করো তো অবশ্যই একটু বদনাম করে যেও। তো এই ছিল আজকের ভিডিও, দেখা হচ্ছে পরের ভিডিওতে। সে অতি সুস্থ থাকো, সুন্দর থাকো, পড়াশোনার সাথে থাকো। সাধারণ জ্ঞানে কোনো সমস্যা থাকলে কমেন্টে জানা দাও। আসসালামু আলাইকুম।